22,006 কোটি টাকা। একদিকে এই বিপুল অঙ্কের ঋণ, আর অন্যদিকে সেই ঋণের দায় মেটাতে মাত্র 6,25,00,000 টাকা। অঙ্কের হিসেবটা শুনলে অবাক লাগতেই পারে, কিন্তু জি গ্রুপের কর্ণধার তথা এসেল গোষ্ঠীর চেয়ারম্যান সুভাষ চন্দ্রকে ঘিরে ঋণ নিষ্পত্তির এই খবরেই এখন তোলপাড় রাজনৈতিক মহল থেকে শুরু করে আর্থিক মহলে। ন্যাশনাল কোম্পানি ল অনুযায়ী বা তাদের সিদ্ধান্ত অনুযায়ী সুভাষচন্দ্রের দেওয়া 6,25,00,000 টাকার মীমাংসার প্রস্তাব গ্রহণ করা হয়েছে। অর্থাৎ বিপুল অঙ্কের ঋণের তুলনায় কার্যত নামমাত্র অর্থ দিয়েই তার ব্যক্তিগত দায়ের নিষ্পত্তির পথ খুলেছে। তবে শুরুতেই একটি বিষয় পরিষ্কার করা অত্যন্ত জরুরি। সেটা কি? সেটা বলতেই কিন্তু আজকের এই প্রতিবেদন। 22,006 কোটি টাকা পুরোপুরি সুভাষচন্দ্রের ব্যক্তিগত ঋণ এমনটা কিন্তু নয়। সুভাষচন্দ্রের বক্তব্য, তিনি মূল ঋণ গ্রহীতা নন, তিনি ব্যক্তিগত জামিনদার। তাঁর বিরুদ্ধে ঋণদাতাদের দাবি ছিল প্রায় 3,992 কোটি টাকা বলে তার পক্ষ থেকে দাবি করা হয়েছে। এর মধ্যেই কয়েকটি সংস্থার ঋণ সংক্রান্ত মীমাংসাও হয়েছে। সংশ্লিষ্ট ঋণ গ্রহীতা সংস্থাগুলির তরফে আরও কিছু টাকা পরিশোধের কথাও রয়েছে। তাহলে প্রশ্ন, মাত্র 6.5 কোটির কাছাকাছি টাকা দিয়ে কিভাবে এত বড় ঋণের দায় থেকে মুক্তি? এখানেই সামনে আসছে হেয়ার কাটের বিষয়টি। দেউলিয়া এবং ঋণ নিষ্পত্তির ক্ষেত্রে কোনো সংস্থা বা ব্যক্তির কাছ থেকে পুরো ঋণ উদ্ধার করা সম্ভব না হলে ঋণের একটি অংশ ছেড়ে দিয়ে যে অর্থ উদ্ধার করা সম্ভব তা গ্রহণ করে মামলা মেটানোর যে প্রক্রিয়া, সাধারণভাবে তাকে বলা হয় হেয়ার কাট। যুক্তি হলো, ঋণ গ্রহীতার কাছ থেকে যদি পুরো টাকা উদ্ধার করা সম্ভব না হয়, তাহলে দীর্ঘ আইনি প্রক্রিয়া চালিয়ে যাওয়ার বদলে যতটা টাকা বাস্তবে পাওয়া সম্ভব তা উদ্ধার করাই ঋণদাতাদের জন্য বেশি কার্যকর। অন্তত এটাই সিস্টেম। সুভাষচন্দ্রের ক্ষেত্রেও সংখ্যাগরিষ্ঠ ঋণদাতা তার প্রস্তাবে সম্মতি দিয়েছেন বলে জানা যাচ্ছে। প্রায় 80% ঋণদাতা এই প্রস্তাবের পক্ষে ছিল, যদিও বেশ কয়েকটি বড় ঋণদাতা সংস্থা এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এলআইসি হাউজিং ফাইন্যান্স, এইচডিএফসি, অ্যাক্সিস ব্যাংক এবং কানাড়া ব্যাংকের মতো সংস্থাগুলি এই প্রস্তাব নিয়ে আপত্তি জানিয়েছিল বলেই সূত্রের খবর। আপনার পুজো পৌঁছে যাক বিশ্বের দরবারে। প্রতি বছরের মতো এবারও আর+ নিউজ নিয়ে এলো শারদাঞ্জলির সেরা সম্মান 2026। অংশ নিতে সকাল 10টা থেকে সন্ধে 6টার মধ্যে সরাসরি যোগাযোগ করুন আমাদের অফিসে অথবা কল করুন 9836323248 এই নম্বরে। শারদাঞ্জলি শুধুমাত্র আর+ নিউজে। কিন্তু সংখ্যাগরিষ্ঠ ঋণদাতার যুক্তি ছিল, প্রস্তাবটি গ্রহণ না করলে হয়তো এই অর্থ উদ্ধার করা সম্ভব হতো না, আর সেই কারণেই শেষ পর্যন্ত প্রস্তাবটি গৃহীত হয়েছে। সবচেয়ে চমকপ্রদ উদাহরণ এলআইসি হাউজিং ফাইন্যান্সকে ঘিরে। তথ্য অনুযায়ী সেখানে প্রায় 1,322 কোটি টাকার ঋণের বিপরীতে মাত্র প্রায় 39 লক্ষ টাকা পাওয়ার কথা রয়েছে। অর্থাৎ ঋণের অঙ্ক আর উদ্ধার হওয়া অর্থের মধ্যে ব্যবধান বিপুল। আর এই জায়গাতেই শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। কংগ্রেসের পক্ষ থেকে এই সিদ্ধান্তকে কটাক্ষ করেছে এবং কটাক্ষ করে বলা হচ্ছে, এটা সাধারণ অর্থে হেয়ার কাট নয়, বরং কার্যত পুরো ঋণের মাথাই কেটে ফেলা হয়েছে। একেবারে সেই কাজটাই করা হয়েছে। লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীও বিষয়টি নিয়ে কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন। তার অভিযোগ কি? সেই অভিযোগ, তিনি যে অভিযোগ করছেন সেই অভিযোগে তিনি বলছেন, সাধারণ মানুষ এবং কৃষক ঋণ পরিশোধে ব্যর্থ হলে কঠোর ব্যবস্থা নেওয়া হয়, অথচ বড় শিল্পপতিদের ক্ষেত্রে ঋণ নিষ্পত্তিতে বিপুল ছাড় দেওয়া হচ্ছে। তার বক্তব্যের মূল প্রশ্ন, ব্যাংকের টাকা নিয়ে সাধারণ ঋণ গ্রহীতা
এবং বড় শিল্পগোষ্ঠীর ক্ষেত্রে কি আলাদা নিয়ম চলছে? প্রশ্ন কিন্তু অত্যন্ত ভ্যালিড প্রশ্ন, কথা বলা যেতে পারে। পূর্ব ভারতের নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা, হাজার শয্যাযুক্ত হাসপাতালে আধুনিক চিকিৎসা। গৌরীদেবী হসপিটালস, আপনার সুস্থতা আমাদের কর্তব্য। অন্যদিকে সিজেপি ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেও বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন। তার কটাক্ষ, সাধারণ মানুষের শিক্ষা ঋণ বা ছোট ঋণের ক্ষেত্রে কি একই ধরনের সুবিধা পাওয়া সম্ভব? অর্থাৎ বিতর্কের কেন্দ্রবিন্দু শুধু সুভাষচন্দ্র নন, বিতর্কটা আরও বড়। দেউলিয়া আইন এবং ঋণ পুনর্গঠনের ব্যবস্থায় আদতে কার স্বার্থ কতটা সুরক্ষিত হচ্ছে, সেটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন। তবে সুভাষচন্দ্রের পক্ষ থেকেও গুরুত্বপূর্ণ ব্যাখ্যা এসেছে। তিনি দাবি করেছেন তাকে 22,000 কোটি টাকার ঋণ গ্রহীতা হিসেবে দেখানো ঠিক নয়। তিনি মূল ঋণ গ্রহীতা নন, ব্যক্তিগত জামিনদার। সেই হিসেবে তার বিরুদ্ধে ঋণদাতাদের দাবি আলাদা এবং অনেক কম। অর্থাৎ এই মামলায় 22,000 কোটি টাকার ঋণ এবং সুভাষচন্দ্রের ব্যক্তিগত দায়, এই দুই বিষয়কে এক করে দেখলে ছবিটা অসম্পূর্ণ থেকে যায়। আর এই মামলা আরও একটি আকর্ষণীয় প্রতিক্রিয়া এসেছে বিজয় মালিয়ার কাছ থেকে। কিংফিশার এয়ারলাইন্সের প্রাক্তন কর্ণধার সুভাষচন্দ্রকে অভিনন্দন জানিয়েছেন। তার বক্তব্যের সার কথা, ব্যাংক ও সরকার তার নিজের ক্ষেত্রেও যে ঋণের অঙ্ক উল্লেখ করেছিল তার তুলনায় অনেক বেশি অর্থ উদ্ধার করা হয়েছে। তার দাবি, আরো বহু ঋণ খেলাপির ক্ষেত্রেও ঋণের তুলনায় কম অর্থে নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ মালিয়ার মন্তব্য এই বিতর্কে আরও রাজনৈতিক এবং আর্থিক একটা অন্য মাত্রা দিয়ে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ধরনের নিষ্পত্তি কি আইন বিরুদ্ধ? শুধু ঋণের অঙ্কের তুলনায় কম টাকা উদ্ধার হয়েছে বলেই সেটিকে বেআইনি বলা যায় না। দেউলিয়া আইনের কাঠামোর মধ্যেই ঋণদাতাদের ভোট, পুনর্গঠন এবং মীমাংসা ব্যবস্থা রয়েছে। কিন্তু আসল প্রশ্ন, ঋণদাতারা কতটা অর্থ ফেরত পেলেন, সেই সিদ্ধান্তে কারা সম্মতি দিলেন এবং আরও বেশি অর্থ উদ্ধার করার সম্ভাবনা আদৌ ছিল কি না। কারণ ব্যাংকের ঋণ মানে শেষ পর্যন্ত আর্থিক ব্যবস্থার টাকা। সেই টাকা উদ্ধার না হলে তার প্রভাব সরাসরি বা পরোক্ষভাবে ব্যাংক, বিনিয়োগকারী এবং বৃহত্তর অর্থনীতির ওপর পড়তে পারে। পূর্ব ভারতের বৃহত্তম শিক্ষা ক্যাম্পাস গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। ভিজিট করুন www.jims.in। অন্যদিকে ঋণ গ্রহীতা যদি সত্যি দেউলিয়া হয়ে যান এবং তার সম্পত্তি থেকে পুরো অর্থ উদ্ধার করা সম্ভব না হয়, তাহলে আইনি প্রক্রিয়া যত দীর্ঘ হবে উদ্ধারযোগ্য অর্থ তত কমে যেতে পারে। এই দুই যুক্তির মাঝেই দাঁড়িয়ে রয়েছে সুভাষচন্দ্রের মামলা। একদিকে ঋণ দাতাদের যুক্তি, যা পাওয়া যাচ্ছে সেটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ আর কার্যত এটা তদন্ত সাপেক্ষ। অন্যদিকে বিরোধীদের প্রশ্ন, এত বিপুল ঋণের ক্ষেত্রে এত কম অর্থ গ্রহণ করার সিদ্ধান্তের যৌক্তিকতা কি? এই বিতর্কের উত্তর শুধু রাজনৈতিক বক্তব্যে নয়, নির্ভর করবে মামলার আর্থিক নথি, ঋণের প্রকৃতি, জামিনদার হিসাবে সুভাষচন্দ্রের দায় এবং ঋণদাতাদের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার ওপর। তবে একটা বিষয় নিশ্চিত, 22,000 কোটি টাকার ঋণের বিপরীতে মাত্র 6,25,00,000 টাকার নিষ্পত্তির খবর সাধারণ মানুষের মনে প্রশ্ন তুলবেই। কারণ একজন সাধারণ মানুষ কয়েক লক্ষ টাকা ঋণের কিস্তি দিতে ব্যর্থ হলে তার সম্পত্তি, ক্রেডিট স্কোর কিংবা আইনি সমস্যার মুখে তাকে পড়তে হয়। সেখানেই এত বড় অঙ্কের ঋণের ক্ষেত্রে বিপুল ছাড়ের খবর বৈষম্যের বিষয়কেই সামনে আনছে, প্রশ্ন তুলছে। তাই এখন নজর থাকবে এই নিষ্পত্তির পর ব্যাংক এবং অন্যান্য ঋণদাতারা মোট কত টাকা উদ্ধার করতে পারলেন, আদালতের সিদ্ধান্তের পরবর্তী আইনি অবস্থান কি দাঁড়ায় এবং ভবিষ্যতে এমন বড় ঋণ নিষ্পত্তির ক্ষেত্রে কি ধরনের নজির তৈরি হয়।
11,000, 12,000 কোটি টাকা, 22,000 কোটি টাকা, এই ধরনের যে বড় অ্যামাউন্ট, এই 22,000 কোটি টাকা বনাম 6,25,00,000, এই বিপুল ব্যবধানই এখন ভারতের ঋণ নিষ্পত্তি ব্যবস্থা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন তুলে দিল। এটা কি বাস্তবসম্মত হেয়ার কাট, নাকি বড় ঋণ খেলাপিদের জন্য অত্যাধুনিক বা অত্যধিক ছাড়? উত্তরটা শুধু রাজনীতির মঞ্চে নয়, আইনি এবং আর্থিক প্রক্রিয়ার মধ্যেই খুঁজতে হবে। সত্যি আমরা যদি একটা ঋণ নিই, সেটা মেটাতে না পারলে ব্যাংক নানা রকম কন্ডিশন আরোপ করে, অনেক প্রভাব পড়ে। কিন্তু বড় ঋণ খেলাপির ক্ষেত্রে অত্যধিক এই ছাড় কেন? প্রশ্ন থেকেই যাচ্ছে। প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আপনারা কমেন্ট করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ, বিদায় নিচ্ছি। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।